দর্শক, জামাত ইসলামী কি বাংলাদেশে কখনোই ক্ষমতায় আসবে না? কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসবে না? আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই হঠাৎ এ কথা আপনি উঠাচ্ছেন কেন? বাংলাদেশের অন্তত দুইজন স্বনামধন্য মানুষ একদিনের ব্যবধানে তারা বলেছে যে জামাত ইসলাম বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না। একজন হচ্ছেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল এবং আরেকজন হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়। এবং আমি একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব যে আসলেই ভবিষ্যতেই বাংলাদেশে জামাত ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে কিনা। এবং দর্শক, আমি আপনাদের মতামত শুনতে চাই, কারণ আমি দেখেছি যে আমার প্রচুর দর্শক আছে যারা আমার চেয়েও মহাজ্ঞানী, কিন্তু যেহেতু তারা আসলে ইউটিউবিং করে না বা অন্য কাজে ব্যস্ত, তারা সময় পায় না, বা তাদের মন্তব্যগুলো কিন্তু খুবই শিক্ষণীয়। আমি আপনাদের মন্তব্য চাই। তো প্রথমে চলে যাই তাসনিম খলিল। তাসনিম খলিল গত পরশু দিন দ্য পোস্ট নামে একটি ইউটিউব চ্যানেলটা একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি কিছু পয়েন্ট উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন যে আপা কখনোই ফিরে আসবে না। আমি একমত, হাসিনার ফিরে আসার সম্ভাবনা নাই। দ্বিতীয়ত, এনসিপি একটি সার্কাস পার্টি। আমি জানি না তার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে। এবং তিনি বলেছেন যে সংস্কারের ধারণা সাবস্ক্রাইব করি না, মানে তিনি সংস্কার চান না, তিনি চান আগের মতোই দেশটা চলুক। এটা তার মতো একজন সিনিয়র সাংবাদিকের কাছে আমাদের প্রত্যাশা নয়। এবং আরও বলেছেন যে এই ইউনূস সরকার আসলেই ভার্চুয়ালি জামাত সরকার, কারণ এই সরকারকে জামাত চালায়। কিভাবে? তিনি বলেন যে প্রশাসনের বিভিন্ন স্তরে জামাতের লোক বসিয়েছে। গত 15টা বছর ধরে আওয়ামী লীগের লোকে প্রশাসনে ভরপুর ছিল, এখনও ভরপুর। তাসনিম খলিলটাকে জামাত সরকার মনে করেন এবং আরও বলেন যে জুলাই সনদ একটা ইউজলেস ধারণা। আমি তার সঙ্গে একমত নই, আমাদের জুলাই সনদ খুবই দরকার। এবং তিনি আরও বলেন যে বাংলাদেশে কখনোই ইসলামী দল ক্ষমতায় আসবে না। এখন আপনারা বলতেই পারেন যে ভাই সে মনে করতেছে যে ইসলামী দল ক্ষমতায় আসবে না। আমি মনে করি যে ইসলামী দল ক্ষমতায় আসবে না, কিন্তু আমি যা মনে করি না করি তো বিষয় না। বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ কি চায়। মনে করেন যে আমি একটা দলকে পছন্দ করি না, কিন্তু আমি দেখলাম যে বেশিরভাগ জনগণ পছন্দ করে। সুতরাং আমি যখন মন্তব্য করব তখন আমি কিন্তু বাংলাদেশের সামগ্রিক মানুষের মতামতের আলোকেই মন্তব্যটা করব। আমি কি চাই সেটা কিন্তু বড় কথা না। তাসনিম খলিল তিনি একজন প্রগতিশীল মানুষ, ওয়েস্টার্ন কালচারের মানুষ, হতেই পারে, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু তিনি যখন মন্তব্যটা করবেন তখন তো তিনি কি মনে করেন সেটা না, সমগ্র বাংলাদেশের মানুষ কি চায় সেটা মনে করতে হবে। তো এই হচ্ছে গিয়ে তাসনিম খলিলের মতামত। এবং আজকেই বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনিও জামাত ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। আমি একটু পড়ে শুনাই। বিবিসির একটি খবর, আপনারা দেখেন এই যে বিবিসির খবরটা, সেখানে লিখেছেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়, কেয়ামত পর্যন্ত জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। জামাত ইসলামী কেয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, আমি জানি কেয়ামত পর্যন্ত জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না। অন্য দল মানে কি, আওয়ামী লীগ আসবে? মুন্সিগঞ্জের শ্রীনগর বিএনপি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জামাতের 7 দফা এগুলো হচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা সহ্য করতে পারে না। গয়েশ্বর রায় আরেকটা কথা কি বলে দেখেন। তিনি বলেন, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এটা কোনো কথা হইল? আর সকল রাজনৈতিক দল ব্যান কইরা কখনো কি রাজনীতি হয় নাকি? এখন আওয়ামী লীগও নাই, বিএনপিও থাকবে না, আর 71 রাজাকারা দেশ চালাইব, আর আমরা মানব? বাচ্চা থাকতে আমরা মানব না। তো এই হচ্ছে বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের উক্তি। দেখুন, এই আওয়ামী লীগ বাবু গয়েশ্বর রায় দলটাকে 15 বছর ধরে কি অত্যাচার নির্যাতন করলো। গয়েশ্বর রায়ের রাস্তায় ফালিয়া পিটানো হইলো, পরে ডিবি হারুন তারে নিয়ে কোরাল মাছের দিয়ে ভাত খাওয়াইলো। তার পুত্রবধূ নিপুণ চন্দ্র রায়ের কতবার জেলে দিল, কতবার তার মাথা ফাটাইলো আওয়ামী লীগ, তারপরও তার আওয়ামী লীগের জন্য এত মায়া। এবং আমি মনে করি এই যে এই লোকগুলো আছে, এই যে বাবু গয়েশ্বরচন্দ্র রায়, রুমিন ফারহানা, তারপরে ফজলুর রহমান, আমি মনে করি যে এদের জন্যই যদি বিএনপি ভবিষ্যতে আবার কোনোদিন বিপদে পড়ে, একটা লোক বিএনপির জন্য আর খাটবে না। গত 15 বছর ধরে আমরা বিএনপির পক্ষে অনেক কথা বলেছি, বিএনপির মানবাধিকারের পক্ষে, বিএনপির অধিকারের পক্ষে, বিএনপির ভোটাধিকারের পক্ষে, বিএনপির জন্য আমরা অনেক করেছি, কিন্তু এখন আমরা সেটা করবো কিনা সন্দেহ। যদি এই যে এই ধারণাগুলো, আচ্ছা, রাজনীতিতে কিন্তু চুপ থাকাটা রাজনীতি। যেই দল আপনাকে 15টা বছর ধরে নির্যাতন করলো, যেই দল 1,500 মানুষকে গণহত্যা চালালো, যেই দল 10,000 লোককে পঙ্গু করলো, রক্তের দাগ এখনো শুকায় নাই, এখনই আপনি সেই দলকে রাজনীতি করার জন্য বলতেছেন। আমি বারে বারে বলেছি যে আওয়ামী লীগ 3বার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একবার বাদ দিলাম, যেহেতু একবার ক্ষমতা এসে মাত্র 5-6 মাস ছিল।
বাকি 2টা বারের জন্য অন্তত আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, এবং ডক্টর ইউনূস তাই করেছে। ডক্টর ইউনূস বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তাদের কার্যক্রম স্থগিত আছে। কিন্তু এইটা এই বাবু গয়েশ্বরদের সহ্য হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপির তৃণমূল লেভেলের রাজনীতিগুলো সব একই স্টাইলের। ক্ষমতায় যাব, চাঁদাবাজি করব, দুর্নীতি করব, ভালো লোক যে নাই তা না, খুব কম। এবং সেই ভালো লোকরা আসলে পাত্তা পায় না। আওয়ামী লীগে কিন্তু 2008 সালে কিন্তু অনেক ভালো লোক ছিল, কিন্তু ক্ষমতা আসার পর সেই ভালো লোকরা আওয়ামী লীগ ত্যাগ করেছে। বিএনপির ভিতরেও একই অবস্থা, ভালো লোকগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন ভিড়ছে সব সুবিধাভোগী। এবং যদি বিএনপি তাদের এই রাজনৈতিক অবস্থান চেঞ্জ করতে না পারে, যদি বিএনপি এই বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের মতো গণবিচ্ছিন্ন নেতা, ফজলুর রহমান, তারপরে রুমিন ফারহানাদের মতো, দেখুন এই বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের এলাকায় কি হয় না হয় সবকিছু আমার কানে আসে কিন্তু আমি এটি প্রকাশ করি না। কত করব আর? উনি বৃদ্ধ মানুষ, সিনিয়র নেতা, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু এই ধরনের কথা বলে তিনি গণবিচ্ছিন্ন থেকে বিচ্ছিন্নতার পর্যায়ে চলে যাচ্ছেন। আমি জানি না আসলে যে বিএনপির হাইকমান্ড কেন এদের মুখ বন্ধ করতেছে না। আজকে আবার দেখেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন। দেখেন আপনারা, এখানে লিখেছে যে গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সমাবেশ কেন্দ্র করে সংঘর্ষের জেরে কোটালীপাড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণগ্রেপ্তার চলছে বলে অভিযোগ করেছে বিএনপি, যদিও সরকার অস্বীকার করেছে। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন বলেন যে গত 16 জুলাই বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে তার কিছু লোকজন আমাদের ওয়েবদারহাটে রাস্তাঘাট বন্ধ করে অরাজকতা সৃষ্টি করেছে। এই অরাজকতার কারণে কোটালীপাড়া উপজেলা প্রশাসন তাদের 155 জনের নাম উল্লেখ করে আরও 1500 জনকে অজ্ঞাত রাখে। তিনি বলেন, এই মামলায় কোটালীপাড়ার বিভিন্ন স্থানের ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যান চালক এবং মেহনতি মানুষকে যাকে রাস্তায় পাচ্ছে তাকে ধরে নিয়ে আসামি করে যাচ্ছে, গণগ্রেপ্তার হচ্ছে। এবং তীব্র নিন্দা জানাই, আর যদি এইভাবে গ্রেপ্তার করা হয় তাহলে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালীপাড়ার সাধারণ জনগণের সাথে নিয়ে এর প্রতিবাদ জানাবে, যাতে প্রশাসন আর এভাবে মামলা করতে না পারে, গ্রেপ্তার করতে না পারে। আপনারা গোপালগঞ্জে থাকেন, যখন যেই ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের ফলে হাসিনা পালিয়ে গেল এবং আপনারা এখন ক্ষমতা যা স্বপ্ন দেখছেন, সেই ছাত্ররা যখন আক্রান্ত হলো আপনারা কোথায় ছিলেন? আপনারা কি একবার আসছেন এর প্রতিবাদ করতে? আপনারা বিএনপি রাস্তায় নামলে তো আর এই ঘটনাই ঘটতো না, কিন্তু আপনারা তা করেননি। এখন গণগ্রেপ্তারের বিরোধিতা আমিও করি, কারণ গোপালগঞ্জের মানুষের আওয়ামী লীগ করার অধিকার আছে। যদি তারা এই ছাত্রদের হত্যা করার জন্য সেই দিন সংগঠিত হয়ে থাকে, যারা যারা সেদিন এসেছিল এবং পুলিশের উপর হামলা করেছে, সেনাবাহিনীর উপর হামলা করেছে, ছাত্রদের উপর হামলা করেছে, তারা অবশ্যই গ্রেপ্তারযোগ্য। কিন্তু সাধারণ কোনো মানুষের হয়রানি আমরা পছন্দ করি না। একজন ইউটিউবার বলেছেন যে গোপালগঞ্জের ওই যে বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দাও, সরকারি সুযোগ সুবিধা বিচ্ছিন্ন করে দাও, এটা কিন্তু যুদ্ধাপরাধ। গোপালগঞ্জের মানুষের অধিকার বজায় রাখতে হবে, নিরপরাধ কাউকে হয়রানি করা যাবে না। এবং যে ইউটিউবার বলেছেন যে গোপালগঞ্জে সবকিছু বন্ধ করে দিতে হবে, এটা হচ্ছে এক ধরনের যুদ্ধাপরাধ। এই যুদ্ধাপরাধ করা যাবে না, গোপালগঞ্জের মানুষকে আপন করে নিতে হবে। এবং আমি ওই গোপালগঞ্জে যাওয়ার আগে এনসিপি যেই পদযাত্রার বদলে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছে তারও নিন্দা জানাই, কারণ এটা আগে থেকেই এনসিপি উস্কানি দিয়েছে। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই এনসিপির পক্ষে কথা বলেন, এনসিপি নেতারা তো উস্কানি দেয়। এটা দেয়, যেমন চট্টগ্রামে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে যে উস্কানি দিয়েছে, আমি এটা নিন্দা জানাই। কারণ এনসিপি দল হিসাবে বিএনপি সমালোচনা করতেই পারে, কিন্তু এভাবে ব্যক্তি আক্রমণ করা তাদের ঠিক হয়নি। এখন বিএনপিও দেখলাম কালকে তাদের স্টেজ মেস্টেজ ভাঙচুর করলো। এই হচ্ছে অবস্থা। বিএনপি ক্ষমতায় না আসতেই তারা আরেকজনের স্টেজ ভাঙচুর করে সমালোচনা সহ্য করতে পারে না, আমি এটারও নিন্দা জানাই। দেখুন, এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে গতকালকে হরতাল দেখেছে, আমাদের সবার কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমি দেখি এনসিপির বিরুদ্ধে অনেক সমালোচনা, যে এনসিপি যেখানেই যায় সেখানেই সরকার তাদেরকে এই সেনাবাহিনীর লোক দেয়, তারপরে সোয়াটের লোক দেয়, পুলিশের লোক দেয় নিরাপত্তার জন্য, এত খরচ হয়। ভাইরে, এই এনসিপির পোলাপাইনগুলোকে হত্যা করার জন্য আওয়ামী লীগের লোকজন অনবরত সোশ্যাল মিডিয়াতে উস্কানি দিচ্ছে। এই এনসিপির লোকগুলো তারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তারা পাপ করেছে? পাপ তো করে নাই। তাহলে তারা যেখানেই যাবে সরকার তাদের নিরাপত্তা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। সরকারের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা দেওয়া। বিএনপি যদি কোনো ঝুঁকি থাকে তাহলে বিএনপিকেও নিরাপত্তা দিবে। কিন্তু তাই বলে এই এনসিপির বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন তো আছেই, এবং আমাদের এই কিছু ইউটিউবার এবং সাংবাদিকও এখন এনসিপির বিরুদ্ধে লাগছে। আমি মিশন কিন্তু অনেক পুরান খেলোয়াড় রে ভাই লাইনে। কোন সাংবাদিক কোন কারণে এনসিপির বিরোধিতা করে, কোন সাংবাদিক কোন কারণে এনসিপির পক্ষাবলম্বন করে, কোন ইউটিউবার কোন কারণে এনসিপি সমালোচনা করে, আমি কিন্তু সবই বুঝি। কিন্তু বিশ্বস্ত সূত্র থেকে যে খবর পাই এগুলো তো প্রকাশ করতে পারি না, তাই না? আমার কাছে তো প্রমাণ নাই। কিন্তু অত্যন্ত বিশ্বস্ত সূত্রে আমি জানি যে সবারই কিন্তু স্বার্থ আছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেক দেশপ্রেমিক ইউটিউবার, অনেক দেশপ্রেমিক সাংবাদিক আজকে বিভিন্ন ফায়দায় জড়িয়ে গিয়েছে।
এইসব ফায়দা উসল না হলেই তারা ভালো না। আমার কাউকে চিনতে বাকি নেই। এখন আসুন আলোচনায় আসি যে আসলেই কি জামাত কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে কিনা। আমি মনে করি জনগণ যদি ভোট দিতে পারে তাহলে জামাতের রাষ্ট্রীয় ক্ষমতা আসার সম্ভাবনা অবশ্যই আছে। আমি একটা উদাহরণ দিই, যেমন মুসলিম ব্রাদারহুড মিশরে হোসনে মুবারক ৩৫ বছর মিশর শাসন করার পরে আরব বসন্তে হোসনে মুবারকের পতন হয়। পতন হওয়ার পরে প্রথম একটি গণতান্ত্রিক নির্বাচন হয়, মিশরের একমাত্র নির্বাচন। সেই নির্বাচনে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুরসি, এবং সেই মুরসিকে মাত্র কয়েক মাস পরেই আরেকটি অভ্যুত্থানে পরাজিত করে ক্ষমতায় আসেন সেনাপ্রধান আবুল ফাত্তাহ আল সিসি, এবং তিনি ওই প্রহসনের নির্বাচনের মাধ্যমে তিনি এখনো কন্টিনিউ করে আছেন। তার নির্বাচনগুলো কিন্তু শেখ হাসিনার নির্বাচন চাইতেও কিন্তু খারাপ। এই আবুল ফাত্তাহ আল সিসিকে ইসরায়েল এবং আমেরিকা টিকিয়ে রেখেছে তাদের নিজেদের স্বার্থে, এবং জনগণের কোনো ভোটাধিকার নাই। জনগণ যদি ভোট দিতে পারে তাহলে অবশ্যই ইসলামী শক্তি ক্ষমতায় আসে। দ্বিতীয় আফগানিস্তানে 20টা বছর আমেরিকা দখল করে রেখেছিল, কিন্তু সেই আমেরিকাকে পরাজিত করে তালেবান ক্ষমতা নিয়ে নিয়েছে। আমি চাই না বাংলাদেশ আফগানিস্তানের মতো হোক, এবং আমি নিজেও কিন্তু শরিয়া আইনের বিরোধী। আমি একজন নারী অধিকারের পক্ষে সোচ্চার ব্যক্তি, বাট আমি উদাহরণের জন্য বললাম আর কি। 53 বছর পরে গতকালকে জামাত যেই জনসভা করলো, সেই জনসভায় প্রায় 1 মিলিয়ন লোক হলো। আপনারা সবাই দেখেছেন, স্বাধীনতার পর থেকে জামাত এত বড় মহাসমাবেশ কখনো করতে পারেনি, এই প্রথম করলো, এবং এই মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন হলো। যদিও সম্মানিত আমির তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছেন পারিশূন্যতার কারণে, বর্তমানে তিনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো গরিব দেশগুলোর উপরে অন্য দেশের প্রভাব থাকে। আমেরিকা চায় প্রভাব বিস্তার করতে, চীন চায় প্রভাব বিস্তার করতে, ভারত চায় প্রভাব বিস্তার করতে। সুতরাং এই সমস্ত কারণে কিন্তু অনেক সময় নির্বাচন হলেও অন্য দেশের প্রভাবের কারণে জনগণের ভোটের প্রতিফলন ঘটে না। যেমন 2008 সালে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছে ভারতের প্রভাবে। ভারত চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, আমেরিকার প্রভাবে আমেরিকা চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। কাজেই বর্তমানে সামনে নির্বাচনেও যে অন্য কোনো দেশের প্রভাব থাকবে না এটা কিন্তু বলা যাচ্ছে না। এখন ভারত স্বভাবতই চায় না জামাত ক্ষমতায় আসুক, পশ্চিমা দেশগুলো হয়তো চায় না যে জামাত ক্ষমতায় আসুক, কারণ জামাতের সঙ্গে ইসলাম আছে, বা চরমোনাই আসুক বা অন্যান্য ইসলামী দলগুলো আসুক, এটা পশ্চিমারা বা ভারত তারা এটা স্বভাবতই চাইবে না। চীন হয়তো চায়। তো এই ধরনের দেশগুলোর প্রভাবমুক্ত হয়ে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে অবশ্যই জামাত ইসলাম ক্ষমতায় আসবে। সম্পূর্ণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য আনতে হবে। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই এরা সব এক ছাতার নিচে আসতে হবে। তাদের যে আদর্শ, যে নিজ নিজ দলীয় আদর্শ, সেই আদর্শকে একটু একটু করে কনসিডার করে হলেও তাদেরকে একসঙ্গে আসতে হবে। এবং ছাত্রদের দল এনসিপি, এই এনসিপি একটি মধ্যপন্থী দল, এবং এই এনসিপিতে প্রচুর নারী সদস্য আছে, এবং তারা আধুনিক চলাফেরা, ওয়েস্টার্ন কালচারে বিশ্বাসী। সুতরাং জামাত ইসলামী এবং চরমোনাইয়ের পীরের দলের সঙ্গে তাদের আদর্শগত পার্থক্য স্পষ্ট, কিন্তু এইসব আদর্শকে একটু একটু করে কনসিডার করে সবাই যদি এক হয় তাহলে কিন্তু ক্ষমতায় আসা দূরের পথ নয়। আমি একটা কথা বলি, আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে আমাকে বলবেন, না হলে আপনাদের কি মত এটাও আমাকে কমেন্ট করবেন। সেটা হচ্ছে যে গত 15 বছর বিএনপি অনেক কষ্ট করেছে, অনেক অত্যাচার নির্যাতন, 50 লক্ষ লোকের নামে 1 লক্ষ মামলা, 600 গুম, 3000 ক্রসফায়ার, অনেকে মারা গিয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর, আওয়ামী লীগের লোকেরা পালিয়ে যাওয়ার পর যেই চাঁদাবাজি, ভূমি দখল, বিভিন্ন লুটপাট, এগুলোর ভাগগুলো কিন্তু তৃণমূল লোকেরা বুঝে নিয়েছে, এবং তারা চাঁদার রেট বাড়িয়ে দিয়েছে। এবং স্বভাবতই তারেক রহমান লন্ডনে থেকে দলকে কন্ট্রোল করতে পারতেছেন, এবং পারাও যায় না। দেখুন, শেখ হাসিনা 15 বছর ধরে কিন্তু এই আওয়ামী লীগকে কন্ট্রোল করতে পারে না, কারণ শেখ হাসিনা জানতো যে আওয়ামী লীগের এই চাঁদাবাজির মডেল বাদ দিলে তার দলই থাকবে না ক্ষমতায়। বিএনপির অবস্থা হয়েছে এরকম যে বিএনপি আওয়ামী লীগ তাদের তৃণমূলের যে রাজনৈতিক কালচারটা এটা সেম। যেই ছেলেটা রাজপথে জীবন দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, সেই ছেলেটাই আবার দল ক্ষমতার চাঁদাবাজি করতে চায়। তো এই কালচারটা যদি বজায় থাকে তাহলে কিন্তু বিএনপি ক্ষমতা এলেও বিপদে পড়বে। আমি মনে করি যে এবার যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতা এসে পড়বে। তবে জামাত ইসলাম, চরমোনাই যদি এক হয়ে তারা ব্যাপক প্রচারণা করে তাহলে হয়তো বিএনপি 2/3 আসন পাবে না, তারা সামান্য ব্যবধানে ক্ষমতা লাভ করতে পারে। কিন্তু তার পরবর্তীতে যদি বিএনপি তার তৃণমূলকে কন্ট্রোল করতে না পারে তাহলে বিএনপি খুব দ্রুতই ধীরে ধীরে একটা অজনপ্রিয় দলে পরিণত হবে। তাসনিম খলিল বলেছেন ওই টক শোতে যে আমি মনে করি বিএনপি পরপর 3 টার্ম ক্ষমতা থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলছি তাসনিম খলিল, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে এক দল পরপর 2 বার ক্ষমতায় আসে না। 90-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি, 2008-এ দেখেছি।
পাকিস্তানে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ, সেটা ইসলামী দল না হলেও তিনি কিন্তু ইসলামী মূল্যবোধের কথা বলতেন, বলেই তিনি গণতান্ত্রিকভাবেই কিন্তু ক্ষমতা এসেছেন। সুতরাং ইসলামী দল বলে অবমূল্যায়ন করবেন না। এবং আপনারা দেখবেন আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা আসার পরে করাপশন একদম কমে গিয়েছে। তালেবানরা নারীদেরকে ঘরে বেঁধে রেখেছে, নারীদেরকে বাইরে বেরোতে দেয় না। এটা আমি পছন্দ করি না, অবশ্য নিন্দা জানাই, কিন্তু কিছু ভালো গুণও আছে। সেটা হচ্ছে দুর্নীতি নাই, স্বজনপ্রীতি নাই, চাঁদাবাজি নাই, কোনো অন্যায় নাই, এবং সবাই সবাইকে সহযোগিতা করতেছে। কাজে ইসলামী দল ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নতি হবে, অবনতি হবে না, বাংলাদেশ সমৃদ্ধশালী হবে। আমাদের এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার, রাজাকার এবং মুক্তিযোদ্ধা এই সমস্ত জুজুর ভয় দেখিয়ে তারা মানুষকে অস্থির করে তুলেছে। আওয়ামী লীগ অনবরত বলেছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে এটা হবে, ওটা হবে, দেশ জঙ্গি হয়ে যাবে, নারীর অধিকার থাকবে, এবং আমাদের কিছু প্রগতিশীল আছে, বাম আছে, ছাত্র ইউনিয়ন আছে, এরা সব সময় অনবরত বলতেছে যে ইসলামী দল ক্ষমতায় আসলে দেশটা একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, এই দেশে সন্ত্রাসবাদ শুরু হবে, নারীর অধিকার থাকবে না। এই সমস্ত কথা বলে জামাতের বিরুদ্ধে মানুষের মন বিষিয়ে তুলেছে। কিন্তু সেই সময় পাল্টে গিয়েছে, মানুষ আর এগুলো বিশ্বাস করে না। আজকে বিএনপি অবশ্যই বড় দল, এবং বিএনপি ক্ষমতা আসুক আমিও চাই, কিন্তু আমি মনে করি বিএনপি যদি তাদের তৃণমূলকে কন্ট্রোল করতে না পারে, বিএনপি যদি এই তাদের নেতা ফজলুর রহমান, রুমিন ফারহানা এবং এই যে বাবু গশচন্দ্র রায়, এদের মতো নেতাদের মুখ বন্ধ করতে না পারে, পাপিয়া প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করলো, এগুলো বন্ধ করতে না পারে, তাহলে বিএনপি ক্ষমতায় আসলেও দ্রুত বিএনপি একটি অজনপ্রিয় দলে পরিণত হবে, এবং তারপরের নির্বাচনে কিন্তু এই জামাত ইসলাম ক্ষমতা এসে পড়বে। এবং যার স্পষ্ট একটা উদাহরণ দিতে পারি, গতকালকের মহাসমাবেশে প্রায় 1 মিলিয়ন লোক হয়েছে, এবং খুব সুশৃঙ্খলভাবে তারা এসেছে। জামাত কিন্তু কাউকে এক পয়সা দিয়ে আনে নাই, জামাত কিছু ট্রেন ভাড়া করেছে, এ পর্যন্তই শেষ। সবাই কিন্তু নিজ নিজ খরচে এসেছে এবং নিজ নিজ খরচে তারা খেয়েছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে বর্তমানে জামাত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ সহজে ফিরে আসুক আমরা চাই না। দেখুন, আমি আমার জীবনের প্রথম ভোটটা কিন্তু আওয়ামী লীগেই দিছি, তখনও কিন্তু আওয়ামী লীগ এরকম খারাপ ছিল না। আমিও চাই আওয়ামী লীগ টিকুক, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন করতে হবে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আজকে যদি শেখ হাসিনা বাদ গিয়ে অন্য কেউ হয়, আরে যদি পুতুলও আওয়ামী লীগের প্রধান হয়, দুর্নীতি করছে, গণহত্যা করে নেই, বা ওই যে শেখ রেহানার সিলেট আছে না ববি, সজীবদের জয় এটা যোগ্য না, সেও যদি আইসা বলে যে আমার খালা রাজনীতি করবে না, আমাদের অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমরা ক্ষমা চাই, বাংলার মানুষ দুর্নীতিবাজদের মেনে নেয়। একটা পর্যায়ে বাংলার মানুষ গণহত্যাকারীদেরকেও মেনে নেয়। জামাত ইসলামের বিরুদ্ধেও তো গণহত্যার অভিযোগ ছিল না 71 সালে, কিন্তু 71 সালে যে জামাত ইসলাম ছিল জালেমের দল, সেই জামাত ইসলাম এখন সবচেয়ে বড় মজলুমের দলে পরিণত হয়েছে এই 53 বছরের অত্যাচার অবিচার সহ্য করতে করতে। বাংলার মানুষ একটা সময় সব ভুলে যায়, কিন্তু যেই শেখ হাসিনা ক্ষমতা এসে ভারতের তাবেদারি করেছে, মানুষ বিশ্বাস করে যে শেখ হাসিনা আর কদিন ক্ষমতা থাকলে এই বাংলাদেশটা পুরোপুরি ভারতের একটি করদ রাজ্যে পরিণত হতো। যেই আওয়ামী লীগ বাংলাদেশ সার্বভৌমত্বে বিশ্বাসী না, যে আওয়ামী লীগ বাংলাদেশকে আরেকটা দেশের সাথে তুলে দিতে চায়, সেই আওয়ামী লীগকে মানুষ এত সহজে মেনে নিবে না। কাজে যদি নতুন নেতৃত্ব আসে যারা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, সার্বভৌমত্বে বিশ্বাস করে, তাহলে তো আপত্তি থাকার কথা নয়। কিন্তু তারা তা না করে পালিয়ে যাওয়ার পরে অনবরত উস্কানি দিয়ে যাচ্ছে। কাজে সেই আওয়ামী লীগকে যারা আবার নর্মালাইজ করার কথা বলে, সেই আওয়ামী লীগের জন্য যেই সব বিএনপি নেতাদের মন কাঁদে, সেই সব নেতারা কোনোদিনই জনগণের সঙ্গে সম্পৃক্ত নয়। সেই সব নেতারা হচ্ছে জনবিচ্ছিন্ন নেতা, এবং এইসব নেতাদের কারণে কিন্তু বিএনপি জনপ্রিয়তা খুব দ্রুত হ্রাস পাবে। এবং তারপরে নির্বাচনে আমি মনে করি জামাত, চরমোনাই বা এনসিপি এরা যদি এক থাকে, এবং যদি ইসলামী দলগুলো এক থাকে হেফাজত সহ, তাহলে অবশ্যই জামাত ক্ষমতায় আসবে বলে আমি মনে করি। এবং অনেকেই বিশ্বাস করেন যে বিএনপি ক্ষমতা এলে তারা ছলে বলে কৌশলে আওয়ামী লীগের পুনর্বাসন করতেও পারে। বিএনপিকে বিশ্বাস করেন না, কিন্তু জামাতে ইসলাম বা ইসলামী দলগুলো বা এনসিপি তারা কখনোই, অন্তত আপাতত কিছু সময়ের জন্য, তারা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে মেনে নিবে না। কাজে এই সমস্ত বিশ্বাসে মানুষ অনেকেই চায়। আমি একজনের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে আমি বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, একবার জামাতকে ভোট দিয়ে দেখতে চাই যে তারা দেশ কেমন চালায়। এরকম মানুষ কিন্তু আছে। সুতরাং জামাতের জনপ্রিয়তা বেড়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং আমি মনে করি যে এই নির্বাচনে জামাত খুব একটা বড় সংখ্যক আসন পাবে, এবং সামনের নির্বাচনে বিএনপি তাদের এই করাপশন যদি বন্ধ করতে না পারে, চাঁদাবাজি যদি বন্ধ করতে না পারে, আমার মনে হয় পারবে না, তাহলে বিএনপি খুব দ্রুতই একটা অজনপ্রিয় দলে পরিণত হবে
এবং তারপরে নির্বাচনেই তারা ক্ষমতা হারাবে এবং জামাত চরমোনায় যদি জোট করে এবং সব ইসলামী দলগুলো এক থাকে তাহলে অবশ্যই তারা ক্ষমতায় এসে যাবে বলেই আমার বিশ্বাস। এবং দর্শক, আপনাদের মতামত শুনতে চাই, আপনারা কি আমার মতো মনে করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।